অন্ধকার ঘর, পিন পতন নীরবতা, প্রচুর দর্শক, কিন্তু কারোর মুখে কোনো কথা নেই। সবার দৃষ্টি একটা নির্দিষ্ট স্ক্রিনে, ইয়া বড় স্ক্রিন, এবং সেই স্ক্রিনে দেখানো হচ্ছে সেটি হচ্ছে ম্যাজিক, সেটাই হচ্ছে সিনেমা। এবং এই সিনেমাকে ঘিরেই আমাদের এই আয়োজন, সিনেম্যাজিক। সিনেম্যাজিক সিনেম্যাজিক এমন একটি অনুষ্ঠান হবে যে অনুষ্ঠানে তিনটি ভাগ থাকবে, এবং এই তিনটি ভাগ হচ্ছে ফ্ল্যাশব্যাক, পোস্টমর্টেম এবং বক্স অফিস। তো সুতরাং দেরি না করে আমরা চলুন সরাসরি চলে যাই আমাদের অনুষ্ঠানের প্রথম ভাগে, যে ভাগটির নাম হচ্ছে ফ্ল্যাশব্যাক। ফ্ল্যাশব্যাক নামের এই সেগমেন্টে আমরা একটু ফ্ল্যাশব্যাকে চলে যাব। এটা অ্যাকচুয়ালি একটা সিনেমার ভাষা, যেখানে ফিরে দেখা হয়, অর্থাৎ পুরনো দিনে বা পুরনো স্মৃতিতে ফিরে যাওয়া হয়। ঠিক তেমনিভাবে আমরা আজকের এই ফ্ল্যাশব্যাকে চলে যাব 1989 সালে। এই কারণে যে 1989 সালে বাংলাদেশি সিনেমায় একটা বিপ্লব ঘটে। এই বিপ্লবটা একটু অন্যরকম, একটু মজাদার, একটু অদ্ভুত, এবং সেই বিপ্লবটির নাম হচ্ছে বেদের মেয়ে জ্যোৎস্না। এটি এমনই একটি সিনেমা, যেই সিনেমাটা যখন রিলিজ হয়েছিল তখন প্রথমত কোনো টেকার্স ছিল না, অর্থাৎ ডিস্ট্রিবিউশন মহল থেকে ছবিটি রিলিজ করা খুব কঠিন হয়ে গিয়েছিল, কারণ কোনো হল মালিকরা আসলে এই নামের বা এই প্যাটার্নের ছবি নিতে একদমই অপ্রস্তুত ছিলেন, এবং তাদের মধ্যে প্রচণ্ড রকমের অনীহা ছিল। ছবিটির গল্পটাও কিন্তু খুব সাধারণ ছিল, এবং এই গল্পটা কিন্তু আসলে বহু বছর আগে ঘটে যাওয়া যাত্রাপালা থেকে নেয়া, এবং ছবির যে মেকিংটা ছিল সেটাও কিন্তু যাত্রাপালার ঢঙেই মেক করা হয়েছিল। এবং সেই ছবির গল্পটা অনেকটা এরকম ছিল যে সাপুড়েদের নিয়ে বা বেদেনী বা বেদেদের নিয়েই গল্প, এবং তাদের জীবনযাপন নিয়ে গল্প। এবং সেখানে এক রাজা থাকে, রাজার যে স্ত্রী রানী মা, তাদের দুজনের একমাত্র সন্তান হঠাৎ করে সাপের কামড় খেয়ে আহত হয়ে যায়, এবং তারপরে যে বেদেদের যিনি প্রধান তাকে ডাকা হয়, এবং তিনি যখন রাজপুত্রের এই অবস্থা দেখে তিনি তখনই বলেন যে একমাত্র তার মেয়ে এবং পুরো এই বেদে বা বেদেনী জগতের যিনি সেরা, অর্থাৎ এই ছবির যিনি নায়িকা, তিনি একমাত্র এই রাজপুত্রকে ঠিক করতে পারবেন। তো যেই বলা সেই কাজ, তাকে ডাকা হলো, তিনি আসলেন এবং তিনি রাজপুত্রকে সারিয়ে তুললেন। সারিয়ে তুলতে গিয়ে তিনি নিজে হয়ে গেলেন অসুস্থ। পরবর্তীতে তাকে সেবা শুশ্রূষা করে তাকেও সারিয়ে তোলা হলো। যখন রাজপুত্র জানতে পারলেন যে তার এই যে নতুন জীবন কার জন্য পেয়েছেন, তখন সেই মেয়েটির প্রতি, সেই বেদেনীর প্রতি তার একটা দুর্বলতা কাজ করলো, এবং এভাবেই দুজনের মধ্যে একটা ভালোবাসার সংযোগ ঘটে। কিন্তু এই ভালোবাসাটা কোনোভাবেই আমাদের এই রাজা এবং রানী মেনে নিতে পারেননি প্রাথমিক পর্যায়ে। তবে এর মধ্যে একটা টুইস্টটা ছিল এরকম যে যখন রাজপুত্রকে বেদেনী ঠিক করে ফেলেন, তখন খুশি হয়ে আগেরকার দিনের রাজাধিরাজ রাজারা ছিলেন, তারা কিন্তু বলতেন যে তুমি কি চাও বলো, বা তোমার জন্য আমি কি করতে পারি। তখন বেদেনী বলে রেখেছিল যে আমি এখন নয়, বাট সময় যখন হবে আমি কোনো একটা জিনিস আপনার কাছ থেকে চেয়ে নেব, এবং সেটা আপনাকে দিতে হবে। এবং যখন তাদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে, তখন সেই বেদেনী, অর্থাৎ এই চলচ্চিত্রের যিনি নায়িকা, তিনি রাজাধিরাজকে বলে বসেন যে আমি আপনার পুত্রকে চাই, এবং পুত্র তখন সেই বেদেনীর প্রেমে পাগল, এবং তিনিও চান যে তাকে গৃহবধূ করতে। কিন্তু রাজা এবং রানী একেবারেই নাখোশ। গল্পের শেষে যেটা আগেরকার দিনের ছবিতে হতো, যে সবার মিলনে, সুখী মিলনে গল্পের পরিসমাপ্তি, এই সিনেমাতেও তার ব্যত্যয় ঘটেনি। রাজা এবং রানী মেনে নেন রাজপুত্র এবং এই বেদেনীর প্রেমকে। তো তারপরে সুখের মিলন হয় এবং গল্পের পরিসমাপ্তি ঘটে। মেয়েটির নাম অবভিয়াসলি ছিল জ্যোৎস্না, এই জন্য ছবির নাম হয়েছে বেদের মেয়ে জ্যোৎস্না। এবং এরকম একটা, আমি স্থূল বলবো না, কারণ সেটা বলার অবকাশ নেই, কারণ যদি এই সিনেমাটাকে স্থূল বলা হয় তাহলে আমার কাছে মনে হয় এটা ঠিক হবে না, অর্বাচীন হবে। কারণ এই সিনেমাটা এরকম একটা সিনেমা যেটা মাত্র 20 লাখ টাকায়, তৎকালীন সময় যদিও 1989 সালে নির্মাণ করা, 20 লক্ষ টাকার খরচ করে এই সিনেমাটা তৎকালীন সময়ে প্রায় 25 কোটি টাকা ব্যবসা করেছিল, যেটা যদি এখনকার বাজারের সাথে মেলানো যায়, বা এটার মূল্যমান প্রায় 200 কোটি টাকার সমান। ভাবা যায়
ছবিটির নাম হচ্ছে বেদের মেয়ে জ্যোৎস্না, এবং সেটা সে সময় ইতিহাস রচনা করে। ইতিহাসের আগের গল্প বলি। গল্পটা এরকম যে যখন যারা হল মালিক ছিলেন তারা নিতে চাইছিলেন না, তখন তাদের এক প্রকার রিকোয়েস্ট করে বলা হয় যে প্লিজ ছবিটা চালাও, অ্যাটলিস্ট 1 সপ্তাহের জন্য চালাও। প্রথম দিন চলল, ছবিতে কোনো দর্শক নেই। দ্বিতীয় দিন চলল, সেখানেও কোনো দর্শক নেই। তখন আমরা বুঝে গেলাম যে এই ছবির কোনো ভবিষ্যৎ নেই। কিন্তু তৃতীয় দিন থেকে এই ছবিটির মধ্যে কি ঢুকলো এটা সৃষ্টিকর্তা ছাড়া কেউ জানেন না। এবং তৃতীয় দিন থেকে এমনও হয়েছে যে টিকিট পাওয়ার জন্য কলাপসিবল গেট যেটা থাকতো সিনেমা হলের বাইরে আটকে রাখা হতো, সেটাকেও ভেঙে ফেলা হয়েছে। এরকম প্রচুর সিনেমা হল থেকে রিপোর্ট আসা শুরু করলো। এবং এরকমও হয়েছে যে এটা বাংলাদেশের প্রেক্ষাপটে এটা একটা রেকর্ড যে সন্তান সম্ভাব্য মা যিনি আছেন তিনি সিনেমাটা দেখতে গেছেন এবং ওই সিনেমা হলের ভিতরেই সন্তান প্রসব করেছেন। এরকমও রেকর্ড আছে এই ছবির ক্ষেত্রে। এটা একটা অভাবনীয় সাফল্য এবং মাথা ঘুরিয়ে দেওয়ার মতো সাফল্য। এবং এই ছবিতে লিড কাস্টিংয়ে ছিলেন আপনারা সবাই জানেন ইলিয়াস কাঞ্চন এবং মঞ্জু ঘোষ। ছবিটি বানিয়েছিলেন তোজাম্মেল হক বকুল। এই ছবির গানগুলোও খুব বিখ্যাত হয়েছিল। সুরকার ছিলেন আবু তাহের। এবং সেই ছবির একটি গান যেটা সর্বমহলে খুব পরিচিত, বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, ৮০ বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। এবং এই গানটি বেসিক্যালি 1958 সালে ফাগুন নামে একটা যাত্রাপালা ছিল সম্ভবত, এবং পরবর্তীতে এই গানটিকে কোন একটা সিনেমাতেও ব্যবহার করা হয়, সেটা অবশ্যই হিন্দিতে। কোন পরদেশি মেরা দিল লে গয়া, যাতে যাতে মিঠা মিঠা বাতে কর গয়া। যেটা সুপারহিট হবার সেটা তো হবেই, এবং সেটাই হয়েছে। এবং এই ছবির আরেকটি মজার গল্প বলে এই ফ্ল্যাশব্যাকটাকে এখানেই শেষ করব। সেটি হচ্ছে এই ছবিটি যখন মুক্তি পায়, যখন এই ছবির সফলতার তুঙ্গে মানুষ আমরা সবাই মিলে যেটা দেখলাম, তখন পশ্চিমবঙ্গের খুব নামকরা এক জুটি প্রডিউসার ছিলেন যার নাম হচ্ছে খেমকা ব্রাদার্স, জয় খেমকা এবং বিজয় খেমকা। তারা এই ছবির কপিরাইট কিনলেন এবং এই ছবিটা রিমেক হলো পশ্চিমবঙ্গে। আমরা ভাবলাম যেটা যে এখানে যা চলার চলে গেছে, যাত্রা পালার সাথে আমাদের দেশের সংস্কৃতির একটা অঙ্গাঙ্গি একটা ব্যাপার রয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গে এই ছবি এখানে যে ব্যবসা করেছে সেটা তো নয়। পশ্চিমবঙ্গে এই ছবি একদিনও চলবে না, এটা আমাদের ধারণা ছিল। সেই ছবিতেও প্রায় সবাই কাস্টিং একই ছিল, গানও এরকম এগুলোই ছিল। শুধুমাত্র নায়কের ক্ষেত্রে তখন আমাদের দেশে যেরকম ইলিয়াস কাঞ্চন সাহেব ছিলেন, ওই দেশে ওটা করলেন, ওই ক্যারেক্টারে অভিনয় করলেন হচ্ছে চিরঞ্জিত এবং মঞ্জু ঘোষ। 2 বছর পর ওই ছবিটি মুক্তি পেল। এবং বিশ্বাস করবেন কি না করবেন সেটা আপনাদের বিষয়, কিন্তু বিশ্বাস করতে হবে, ফ্যাক্ট হচ্ছে আসল কথা। এবং ফ্যাক্ট বলছে ওই ছবিটি ওই বছরে কলকাতার বাজারে তৎকালীন সময় 11 কোটি রুপি ব্যবসা করেছিল। তো সুতরাং আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারবো না যে সর্বকালের সেরা না হলেও সর্বকালের সবচেয়ে ব্যবসা সফল বাণিজ্যিক চলচ্চিত্রের নাম, এবং 2 বাংলাতেই সেটা কম বেশি হবে, আমাদের বাংলাতে তো বটেই। এবং এই রেকর্ড কেউ ভাঙতে পারবে না। এবং সেই ছবিটির নাম হচ্ছে, আমরা এখন অনেক বলি ইন্ডাস্ট্রি হিট, এই হিট সেই হিট, তবে একটা কথা বলে রাখি, বেদের মেয়ে জ্যোৎস্নার রেকর্ড ভাঙেনি। আমার মনে হয় ইহকালে আমাদের ইন্ডাস্ট্রির কোনো ছবি সেই রেকর্ডটি ভাঙতে পারবে। এই ছিল ফ্ল্যাশব্যাক। পোস্টমর্টেমে যেরকম একটি মানবদেহের কাটাছেঁড়া করা হয় এবং সেখান থেকে খুঁড়ে বের করে আনা হয় সত্য, ঠিক তেমনিভাবে আমাদের এই যে সেগমেন্টটা, সেই সেগমেন্টেও যে কোনো একটি নির্দিষ্ট ছবিকে একটু হালকা কাটাছেঁড়া করব এবং সেখান থেকে যেটা সত্য সেটা বের করে আনার প্রয়াস করব। এমন নয় যে এটাই সঠিক, আমি যেটা বলবো এটাই কারেক্ট বা পারফেক্ট, বাট কাছাকাছি যাওয়ার চেষ্টা করবো অ্যাটলিস্ট। এজন্য বলেই দিচ্ছি এই সেগমেন্টের যে নামটিও আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন, নামটি হচ্ছে পোস্টমর্টেম। হালের সবচেয়ে জনপ্রিয় যে সিনেমাটা, যেটা বক্স অফিসে তাণ্ডব ঘটিয়েছে বা ঘটানোর কথা ছিল বা অনেকটুকুন ঘটিয়েছে, সেই ছবিটির নাম হচ্ছে তাণ্ডব। তাণ্ডব নিয়ে আমাদের আজকের এই পোস্টমর্টেম। তাণ্ডব একটি সফল ছবি হতে হতে কখনো কখনো মনে হয়েছে যে সফল হতে পারেনি, কারোর কাছে এটা মনে হয়েছে এটা খুব ব্যবসা সফল ছবি, কারোর কাছে এটা মনে হয়েছে যে না আরও ব্যবসা হতে পারতো। একটা ছোট্ট ঘটনা যেটা
খুবই দুঃখজনক এই ছবির ক্ষেত্রে ঘটেছে, এবং যেটা খুবই অ্যালার্মিং এবং যেটা কখনোই আমাদের কাম্য নয়, আমরা যারা সিনেমার লোক, সেটি হচ্ছে যে ছবিটির মাত্র 10 দিনের মাথায়, রিলিজের 10 দিনের মাথায় ছবিটি পাইরেসি হয়ে যায়, এবং পাইরেসি এমন পাইরেসি হয় যেটা এইচডি প্রিন্ট, যেটা সিনেমা হলে দেখানোর জন্য প্রিন্ট, সেই প্রিন্টটি মানুষের হাতে হাতে ঘরে ঘরে পৌঁছে যায়, এবং সেই কারণে ছবিটির ব্যবসায়িক একটা ধস নামে, এবং যতটুকুন ব্যবসা হওয়া উচিত ছিল ছবিটি, ততটুকু এই ছবিটি হয়নি। এই ছবির ক্ষেত্রে যদি বলতে হয়, প্রথমেই একটা নাম চলে আসে, সেটা হচ্ছে শুধু আমি এই বাংলার বলবো না, দুই বাংলাও যদি আমরা ধরি, দুই বাংলার একমাত্র মেগাস্টার, যার নাম হচ্ছে শাকিব খান। এই ছবির জান শাকিব খান, এবং শাকিব খান ছাড়া এই ছবিটা আসলে ভাবাই অনর্থ। এবং শাকিব ভাই বা শাকিব খান সাহেব যদি ছবিতে না থাকতেন, এই ছবিটি আসলে ছবি হয়ে হয়তো আমাদের সামনে প্রকাশ পেত না। উনি বরাবরের মতোই অনবদ্য, তিনি অসাধারণ। তার অভিনয়, সেটা স্যাড সিকোয়েন্স হোক, সেটা কিঞ্চিত কমেডি হোক, কিঞ্চিত রাগত কোনো দৃশ্য হোক, প্রত্যেকটা সিকোয়েন্সে শাকিব খান এক্সেলড। এবং আমি বলতে চাই এইভাবে যে এই ক্যারেক্টার শাকিব খান ছাড়া আসলে কাউকে মানাতেও না বা কেউ করতেও পারতো না। বাংলাদেশে এমন কোনো এই মুহূর্তে অ্যাটলিস্ট কোনো হিরো নেই যে এই ক্যারেক্টারটি তিনি প্লে করবেন। অ্যাপার্ট ফ্রম শাকিব খান, এই ছবির যে বাকি যে ক্যারেক্টারাইজেশন ছিল, সেগুলো কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হয় যে ক্যারেক্টার হয়েও উঠতে পারেনি। এটা আমার একান্তই ব্যক্তিগত অভিমত। আমি যদি আফজাল হোসেন সাহেবের কথা বলি, দিগ্গজ আর্টিস্ট এবং খুবই প্রবাদ ও প্রতিম আর্টিস্ট, এবং তার কথা বলে শেষ করা যাবে না, এত ভালো ভালো কাজ তিনি করেছেন। তিনি যথেষ্ট, তার কথা বলার দৃষ্টতা আমার নেই অভিনয়ের কথা, বাট তারপর আমি বলবো যে আমার কেন জানি মনে হয়েছে যে আফজাল সাহেবের এই ক্যারেক্টারটা হয়তো করা উচিত হয়নি বা তাকে ওরকমভাবে মানায়নি, এবং তিনি আরও অনেক বড় অভিনেতা, তার আরও অনেক বড় ভালো কিছু করার কথা, যেটা এই ছবিতে হয়তো তিনি স্কোপ পাননি। আরেকজন বড় অভিনেতার কথা বলতে চাই, আমার খুব প্রিয় অভিনেতা শহীদুজ্জামান সেলিম, উনিও হয়তো ঠিকমতো স্কোপ পাননি ক্যারেক্টারাইজেশনের ক্ষেত্রে, তিনি হয়তো ফুটিয়ে তুলতে পারেননি, তার রোলটা খুব ছোট ছিল, তিনি যথেষ্ট করেছেন। এবং কিন্তু একজন শহীদুজ্জামান সেলিমের যথেষ্ট কখনো কখনো যথেষ্ট হয়ে ধরা দেয় না। পাশাপাশি আরও যারা ছিলেন, বিশেষ করে গাজী রাকায়েত সাহেব, তিনিও আমার খুব প্রিয় একজন মানুষ, অসম্ভব ভালো মানের মেকার, ভালো মনের মানুষ, এবং ভালো মানের একজন অভিনেতা। কিন্তু একজন চ্যানেলের মালিক যে ক্যারেক্টারটা তার ছিল, সেটা তিনি পুরোপুরি হয়ে হয়তো বা উঠতে পারেননি। এখানে আরও যারা ক্যারেক্টারে রোল প্লে করেছেন তাদের কথাও বলতে চাই, যেমন সাবিলা নূর। আমরা খুব পছন্দ করি তাকে, খুবই মিষ্টি দেখতে একটি মেয়ে, কিন্তু কেন জানি না, হয়তো একটু ব্যতিক্রম কিছু করার তাগিদেই হয়তো পুরো সিনেমাতে তার মেকআপ টোন ডাউন করা ছিল, এবং তার মিষ্টত্ব কোথায় জানি হারিয়ে গিয়েছিল, শুধু একটা গান ছাড়া, যে গানটা খুব বিখ্যাত এখন, লিচুর বাগানে, সেই গানে তাকে তার যে রূপ সেটা আমরা খুঁজে পেয়েছিলাম। এছাড়া পুরো ছবিতে তাকে দেখতে অ্যাটলিস্ট ভালো লাগেনি। অভিনয়ের জায়গার থেকে অবশ্যই তিনি যেরকম করেন ভালো, সেরকমই ভালো করেছেন। পাশাপাশি একজনের কথা না বললেই নয়, টু বি ভেরি অনেস্ট, শাকিব খানের পরে যদি এই ছবিতে কারোর অভিনয় আপনাদেরকে আকৃষ্ট করবে, তার নাম জয়া আহসান, দ্য ওয়ান অ্যান্ড দ্য অনলি। আমি তাকে দেবী ডাকি, দেবী নামে একটা সিনেমায় তিনি নাম ভূমিকা অভিনয় করেছিলেন, তখন থেকেই বলি। এবং তার অভিনয়ের কথা নতুন করে বলার কিছু নেই, তিনি অনবদ্য, তিনি অসাধারণ। পুরো ছবিতে চোখে লেগে থাকার মতো একটা ব্যাপার তার মধ্যে কাজ করেছে। পুরো ছবিতে যদি আপনার পুরো ছবিটা দেখেন ভালো করে, তাহলে দেখবেন যে যেখানেই তাকাবেন জয়া আহসানকে আপনি পাবেন বা আপনি অনুভব করবেন। এই ছবিতেও সেটাই হয়েছে, যেটা সবসময় যে কোনো ছবিতেই যেটাতে তিনি অভিনয় করেন তিনি করেন। এবার একটু নেপথ্যের কারিগরদের দিকে যাই। প্রীতম সহ যারা মিউজিক করেছেন, তারা তাদের জায়গায় তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন। তবে ব্যক্তিগতভাবে আমি বলবো যে খুব বেশি সাধুবাদ পাওয়ার যোগ্য যে ব্যক্তিটি, যিনি আবহ সঙ্গীত করেছেন এই ছবির, নিধি, আরাফাত হোসেন নিধি।
আরাফাত মহসিন নিবি ইনফ্যাক্ট, এবং অসাধারণ ব্যাকগ্রাউন্ড স্কোর ছিল তার, এবং তাকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা, কারণ এই পুরো ছবিতে ব্যাকগ্রাউন্ড স্কোর একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করেছে। পাশাপাশি একটা দুটো গান ছিল যে গানগুলো আসলে ব্যাকগ্রাউন্ডেই চলেছে, এবং যে গানগুলো খুব বড় রোল প্লে করেছে। এবার আসি দুটো সারপ্রাইজ প্যাকেজ এই ছবিতে আছে। যেহেতু এখন ছবিটা রিলিজ হয়ে গেছে, সবাই দেখে ফেলেছেন, এবং এই ক্ষেত্রে আসলে বলে ফেলাটা খুব একটা অন্যায় হবে না। এই ছবিতে দুটো সারপ্রাইজ প্যাকেজ আছে। আরও দুজন খুব প্রিয় অভিনেতা আমাদের, একজনের নাম হচ্ছে সিয়াম আহমেদ এবং আরেকজনের নাম হচ্ছে আফরান নিশো। এখন আফরান নিশোর ক্ষেত্রে যেটা হয়েছে যে তার যে পুরনো ক্যারেক্টারটা ছিল সুরঙ্গ নামক ছবিতে, মাসুদ, সুরঙ্গ মাসুদ, সেই ক্যারেক্টারটাই তিনি প্লে করেছেন। একদম ছবির শেষে তিনি আসেন, কিন্তু কেন জানি না আমার কাছে মনে হয়েছে এই সিনেমাতে অ্যাটলিস্ট তার ক্যারেক্টারটা একটু আরোপিত, একটু জোর করে প্রবেশ করিয়ে দেওয়া, এটা আমার মনে হয়েছে। এটা আমার সাথে হয়তো অনেকেই একমত হবেন। তবে সিয়ামের কথা আমি একটু বলতে চাই, যিনি আরেকটা রোল প্লে করেছেন। সিয়াম না এতটুকুন একটা রোলে এত বড় একটা ছাপ সিনেমাতে রেখে দিয়ে গেছে, যেটা আসলে সিনেমা হল থেকে যখন বেরিয়ে যাই তখনও কিন্তু তার কথাটা আমাদের মনে রাখতে তিনিই বাধ্য করেছেন। এত সুন্দর তিনি একটা ছোট্ট রোলকেও তিনি এমনভাবে ফুটিয়ে তুলেছেন। একটা স্পয়েলড ব্র্যাট টের ক্যারেক্টার তিনি করেছেন, অর্থাৎ একটা বিগড়ে যাওয়া বড় বা ধনী পরিবারের একটা বিগড়ে যাওয়া সন্তানের ক্যারেক্টার। সেটাতে তিনি যে অভিনয় করেছেন সেটা খুবই বেশি প্রশংসার যোগ্য। তো এই ছিল আসলে তাণ্ডবের পোস্টমর্টেম আমার দিক থেকে। খুব ভালো একটা ছবি। অবশ্যই যারা এখনও দেখেননি, আমি বলবো যে যতই ভালো এইচডি প্রিন্ট আসুক না কেন আপনার হাতের নাগালে, কিন্তু সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার যে আনন্দ সেটা কিন্তু অন্যরকম। তাণ্ডব বড় পর্দার জন্য ছবি, এবং ওটা বড় পর্দাতেই গিয়ে দেখুন, কারণ এটাই সিনেমার ম্যাজিক, এটাই সিনেম্যাজিক। এই ছিল পোস্টমর্টেম। চলে যাচ্ছি আমাদের পরবর্তী সেগমেন্ট, এবং এই অনুষ্ঠানের যে শেষ সেগমেন্ট সেই সেগমেন্টটির নাম হচ্ছে বক্স অফিস। আজকের বক্স অফিসে যেই সিনেমাটা নিয়ে আমরা আলাপ করব, সেই সিনেমাটা তার জায়গার থেকে আলোড়ন সৃষ্টি করেছে বক্স অফিসে। সেই সিনেমাটার নাম হচ্ছে সিতারে জমি পর। সিতারে জমি পর এই ছবিটা একটা সিকুয়েল সিনেমা, যেটা 2007 সালে আমির খানের যে প্রোডাকশন হাউস ছিল সেখান থেকে নির্মিত একটি সিনেমা, তারে জমি পর পরের ভার্সন, অর্থাৎ সিকুয়াল। যদিও ওই ছবির সাথে এই ছবির সেরকম কোনো পার্থক্য নেই, মিলটা একটা জায়গায়, ইনফ্যাক্ট পার্থক্য আছে অনেকগুলো। মিল বিশেষ করে যে জায়গাটাতে আছে সেটা হচ্ছে যে ওই ছবিটাও ফিজিক্যালি ডিসেবলড একটা ছেলেকে নিয়ে করা, এবং এই ছবিটা ফিজিক্যালি অনেকগুলো ছেলে মেয়ের অ্যামালগেশন এবং তাদের সাথে কথোপকথন, তাদের জীবন দর্শন এবং তাদের চিন্তাভাবনা, সেগুলোকে কেন্দ্র করে কিন্তু এই সিনেমাটা তৈরি করা। আর.এস. প্রসন্ন সিনেমাটা বানিয়েছেন, এবং এই সিনেমাটা কিন্তু একটা স্প্যানিশ সিনেমা, চ্যাম্পিয়ন্স, সেই সিনেমার অফিসিয়াল বা আনঅফিসিয়াল যেটাই বলি না কেন সেটার রিমেক, এবং একেবারেই ইন্ডিয়ান স্টাইল। এবং এই সিনেমাটা রিলিজ হওয়ার পরের গল্প তো পরে বলছি, আগের গল্পটা বলি। যখন শাহরুখ খান সাহেবের একের পর এক সিনেমা ফ্লপ হওয়া শুরু করলো, তখনই কিন্তু তিনি ফিরলেন, মাঝখানে একটা গ্যাপ দিলেন এবং ফিরলেন, ফেরার মতোই তিনি ফিরলেন, এবং তারপর থেকে তো তার জয় জয়কার আবার শুরু হয়ে গেল। তো একই বছরে তিনি ইভেন দুটো তিনটা ছবি পরপর সুপারহিট দিয়েছিলেন, পাঠান, জওয়ান, ডাঙ্কি। তো একই রকমই একটা ব্যাড ফেজ আপাতত সালমান খানের ক্ষেত্রেও চলছে, যে ভয়টা আমির খানের ক্ষেত্রেও ছিল। কারণ আমির খানের যে লাস্ট সিনেমাটা লাল সিং চাড্ডা, যেটা টম হ্যাঙ্কসের একটা বিখ্যাত সিনেমার অনুকরণে তৈরি, ফরেস্ট গাম্প, সেই সিনেমাটাও কিন্তু সেই অর্থে ব্যবসা করেনি। তো সুতরাং একজন অভিনেতা আমির খানের কাছ থেকে আমরা আরও অনেক কিছু এক্সপেক্ট করি। তো সেই এক্সপেকটেশনের অনেকটাই তিনি মিটিয়েছেন এই ছবিতে সিতারে জমি পরে। এবং এই সিনেমাটা তৃতীয় সপ্তাহে পড়েছে। গত 2 সপ্তাহ মিলে এই সিনেমাটার আয় 135 কোটি রুপি, এবং যদি এটা নেট কালেকশন বললাম, যদি এটা গ্রস কালেকশন বলি তাহলে এটা আরও অনেক বেড়ে যাবে। এবং ওভারঅল ওয়ার্ল্ড ওয়াইড এটা গ্রস কালেকশন প্রায় 200 কোটির কাছাকাছি গিয়ে পৌঁছেছে। একটা মোটামুটি তাদের দেশের অনুযায়ী একটা মিড বাজেট
বাজেটের সিনেমা, যেটার বাজেট ছিল 70 থেকে 80 কোটি টাকা, সেই ছবিটা যদি অলরেডি 150 কোটি বা 200 কোটির কাছাকাছি পৌঁছে যায়, তাহলে এটাকে অবশ্যই ব্লকবাস্টার না হলেও একটা ব্যবসা সফল ছবি বলাতে আমার মনে হয় কোনো দোষ নেই। এবং এই ছবিটি রিলিজের 2 সপ্তাহ পরে কিন্তু আরও 2টা বড় বড় ছবি রিলিজ হয়। একটা সিনেমার নাম হচ্ছে মা, এবং আরেকটা সিনেমার নাম হচ্ছে মেট্রো ইন দিনো। এবং এই দুটো সিনেমার মাঝেও কিন্তু এই সিনেমাটা তার অবস্থান ধরে রেখেছে। পাশাপাশি অনেকগুলো হলিউড সিনেমাও কিন্তু রিলিজ হয়েছে। জুরাসিক পার্কের নতুন ভার্সন, F1 নামে একটা সিনেমা, 28 ডেজ লেটার সহ আরও অনেকগুলো সিনেমা। সামনে আরও অনেক কঠিন কম্পিটিশন আসবে, বাট এর ফাঁক বলে আমির খান কিন্তু আবার তার সহমহিমায় চলে এসেছেন এবং একটি ব্যবসা সফল ছবি আমাদেরকে উপহার দিয়েছেন। এবং যারা এই ছবিটি দেখেছেন তারা কিন্তু অশ্রু সজল হয়েই হল থেকে বেরিয়েছেন। তো সুতরাং আমাদের সিনেমার ভাষায় একটা কথা আছে যে কোনো দর্শক যদি কাঁদে, তার চোখ দিয়ে যদি জল বা পানি পড়ে, সেই সিনেমা অবশ্যই হিট হতে বাধ্য। তো যাই হোক, এই ছিল বক্স অফিস রিপোর্ট এবং সিতারে জমিন পার, এবং সেই সাথে আমাদের এই যে অনুষ্ঠান সিনেম্যাজিক, সেটারও ইতি টানতে হচ্ছে। আগামী পর্বে আরও বেশ কিছু তথ্য নিয়ে হাজির হব। সে পর্যন্ত অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সিনেম্যাজিকের সাথে থাকবেন।